এই মধ্যমহেশ্বর ট্রেকটি করার জন্য আমাদের যেতে হয়েছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত রাশি গ্রামে। হরিদ্বার থেকে গাড়ি করে উখিমঠ, সেখান থেকে রাশি ভিলেজ। পঞ্চকেদারের মধ্যে দ্বিতীয় কেদার হচ্ছে এই মধ্যমহেশ্বর। এখানেই বাবার মহাদেবের নাভি পড়েছিল। হরিদ্বার থেকে আসার সময় পথের মধ্যে পড়ল অলকানন্দা ও ভাগীরথীর সঙ্গম স্থল। জায়গাটির নাম দেবপ্রয়াগ। লোভ সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে বেশ কিছুটা সময় সেখানে কাটালাম। এই পথ দিয়েই আগের তুলনায় বর্তমানে অনেক দূর গাড়ি করে যাওয়া যায়। গাড়ি চলাচলের ফলে দুর্গম পথে যাতায়াতের সুবিধাও আনে অনেক, কিন্তু হিমালয়ের পথের বৈচিত্র্যময় আনন্দ সেটাও আর পাওয়া যায় না। সভ্যতার যানবাহন এখনও যেখানে পৌঁছায়নি, সেখানে গেলে প্রকৃতির কোলে শান্ত নিরিবিলিতে কিছুটা সময় এখনও কাটানো যায়। পথের মধ্যেই রুদ্রপ্রয়াগ পড়ে, যেখানে অলকানন্দা ও মন্দাকিনীর মিলনস্থান। এই মন্দাকিনীর তটেই কেদারনাথ ও অলকানন্দার উপকূলে বদ্রীনাথ। এই দুই নদীর প্রবাহ পথের মাঝখানেই হিমালয়ের যে বিশাল গিরিশ্রেণী, তারই 5টি উচ্চ শিখরের পাদদেশে পঞ্চকেদারের 5টি মন্দির। মধ্যমহেশ্বর ট্রেকে যাওয়ার আগেই উখিমঠে পৌঁছালাম। এই উখিমঠেই যে মন্দিরটা আছে, এখানেই শীতকালে মধ্যমহেশ্বর ও তুঙ্গনাথের বিগ্রহটা এখানে এনেই 6 মাসের জন্য রাখা হয় এবং এখানে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়। এই মন্দিরটির নাম ওমকারেশ্বর মন্দির। পৌরাণিক মতে রাজা মান্ধাতা এই স্থানে দীর্ঘ তপস্যা করেছিলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব ওঙ্কার রূপে আবির্ভূত হন, যার নামানুসারেই এই মন্দিরের নামকরণ করা হয় ওঙ্কারেশ্বর মন্দির। খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, যতটা দেখানো সম্ভব ছবির মাধ্যমে দেখাচ্ছি। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকে যতটা পারা যায় দেখানোর চেষ্টা করছি। হিন্দু পৌরাণিক কাহিনী এবং মহাভারত অনুযায়ী রাজা মান্ধাতা ছিলেন সূর্যবংশের একজন অত্যন্ত পরাক্রমশালী ও বিশ্ববিজয়ী সম্রাট। তিনি ভগবান শ্রীরামচন্দ্রের 41তম পূর্বপুরুষ ছিলেন। ওমকারেশ্বর মন্দির দর্শন করে ফেরার পথে JNVN-এর গেস্ট হাউসের পাশ দিয়ে গাড়িতে উঠব, এমন সময় চোখে পড়ল উখিমঠ থেকে দেউরিয়াতাল মাত্র 8 কিলোমিটার। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা সোজা রানসি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। উখিমঠ থেকে 25 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম রাশিগ্রাম। এদিকে সূর্যদেব প্রায় মধ্যগগনে, সে তার আলোকরশ্মি নিঃসংকোচে দিয়ে চলেছে। রাশিগ্রামে পৌঁছেই প্রথমে যে কাজটা সবাই করলাম, যে একটা বা দুটো করে সবাই লাঠি কিনে নিলাম। এখন আমরা মধ্যমহেশ্বর ট্রেক শুরু করছি রাশিগ্রাম থেকে। এক একে করে অনেকে আগে গেছে, দেখা যাক, লেটস গো। রাশিগ্রামে নেমেই প্রথমে টিফিন করে নিলাম, তারপর আমরা হাঁটতে শুরু করলাম। বেলা তখন 12টা বাজে। রাশিগ্রাম থেকে আরও 2 কিলোমিটার পথ গাড়ি যায়, কিন্তু আমাদের গাড়িটা ছিল 17 সিটের, সেই জন্য ড্রাইভার ওখানেই গাড়িটা রেখে আমাদেরকে হেঁটে যেতে বললেন। আমরাও হাঁটতে হাঁটতে চলেছি আর মহাভারতের সেই পৌরাণিক কাহিনী আলোচনা করছি। পুরাণ অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবগণ জয়ী হন, ধর্মের জয় অধর্মের পরাজয়। কিন্তু এই জয় ছিল কিছু জ্ঞাতি হত্যার নির্মম যন্ত্রণা থেকে। তাই পাণ্ডবরা নারদ মুনির পরামর্শে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হওয়ার জন্য যাত্রা শুরু করলেন। মহাদেব এমনিতেই কুরুক্ষেত্র যুদ্ধে রাজি ছিলেন না, তাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন পাণ্ডবদের দেখা দেবে না বলে। একদিন মধ্যম পাণ্ডব অর্থাৎ ভীম মহাদেবকে দেখে ফেলেন। তখন মহাদেব মহিষের রূপ ধরে মেদিনীর মধ্যে প্রবেশ করেন। সেই সময় ভীম অতি দ্রুত পিছন থেকে জাপটে ধরেন। এই ঘটনাটি ঘটে হিমালয়ের কেদারখণ্ডে, তাই পশ্চাৎভাগ পড়ে কেদারনাথে, মধ্যম ভাগ পড়ে অর্থাৎ নাভি পড়ে এই মহেশ্বর, বাহু পড়ে তুঙ্গনাথ, জটা পড়ে কল্পেশ্বর। এই পঞ্চম কেদার, আর মতান্তরে ষষ্ঠ কেদার বলে বিবেচিত আছে, যেটা নেপালের পশুপতিনাথ মন্দির, যেখানে মহিষরূপী মহাদেবের সম্মুখ ভাগ পড়ে।
এটি একটি আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ট্রেক। এটি ভগবান শিবের পঞ্চকেদারের দ্বিতীয় কেদার হিসেবেই বিবেচিত, আর এটি আমারও দ্বিতীয় কেদার দর্শন যাত্রা। এই পঞ্চকেদারের মধ্যে দ্বিতীয় কেদার হলো এটি মধ্য মহেশ্বর। উচ্চতা প্রায় ৩,৪৯৭ মিটার বা ১১,৪০০ ফুট। রাঁচি থেকে মধ্য মহেশ্বর মন্দির পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার থেকে ২৪ কিলোমিটার, যাতায়াত আনুমানিক ৪৮ কিলোমিটার। সাধারণত ২ থেকে ৩ দিন লাগে। এটি মডারেট টু চ্যালেঞ্জিং হিসাবেও ধরা হয় এই ট্রেকটাকে। দেখতে দেখতে ২ কিলোমিটার হেঁটে আত্মালিধার পৌঁছে গেলাম। রাঁচি গ্রাম থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১৮০০ মিটার। পুরো পথটাই উতরাই। ওখানে চা জলপান করে আবার পথ চলা শুরু। বাম দিকে পাহাড়ের ঢাল, বিভিন্ন রকম গাছ, আর ডান দিকে মধুভাঙ্গাকে রেখে হাঁটতে শুরু করলাম। ৪ কিলোমিটার পথ হেঁটেই পৌঁছে গেলাম গান্ডার গ্রামে। রাঁচি থেকে মধ্য মহেশ্বর একদিকের দূরত্ব ২৪ কিলোমিটার। এই ট্রেকে গাইড চার্জ প্রতিদিন ১২০০ টাকা আর কুলি চার্জ ৭০০ থেকে ১,০০০ টাকা। আজকের হাঁটা পথ এখনও পর্যন্ত পুরোটাই ঢালান। এই গান্ডার গ্রামে থাকার ব্যবস্থাও আছে, কেউ থাকতে চাইলে এখানেও থাকতে পারে। আজ আর কিছুটা হেঁটেই নানুরে আমাদের যাওয়ার উদ্দেশ্য। দেখি কত দূর যাওয়া যায়। গান্ডার গ্রামে বেশ কিছুটা সময় কাটালাম। পরবর্তী বিশ্রামের স্থান হবে বানতলী। এই হচ্ছে আমাদের টিমের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য চলেছে গুটি গুটি পায়ে। আর আমরা যে বানতলীতে রেস্ট নেব সেটা লোয়ারও হতে পারে বা বানতলী আপার বানতলীও হতে পারে। এই উদ্দেশ্যেই হাঁটা শুরু করছি। গান্ডার থেকে বানতলী পৌঁছানোর দূরত্ব আনুমানিক ২ কিলোমিটার থেকে ৩ কিলোমিটার হবে। মাইলস্টোন দেখেও তো সঠিকভাবে বিবেচনা করা ঠিক যায় না। এই পথটুকু যেতেই আমাদের প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগবে। গান্ডার গ্রাম ছাড়িয়ে কিছুটা এগিয়ে দেখলাম রাস্তাটা ভাঙা, তাই জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা পেরিয়ে যেতে হলো। তার কিছুটা পরেই মার্কণ্ডগঙ্গা নদীর উপর একটা সেতু পড়ল। অনেকটাই নিচে নামতে হলো। পূর্বে তার একটু উপর দিয়ে সেতু ছিল, সেটা ভেঙে যাওয়াতে নতুন করে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। কিছুটা দূর থেকে পাকা সেতু নির্মাণের কাজ চলছে। সেতুটির পূর্ব দিকে মার্কণ্ডেয় গঙ্গা ও মধ্য মহেশ্বর গঙ্গার চমৎকার সঙ্গমস্থল দেখলাম। এই স্থানটি এই ট্রেকের সবচেয়ে কম উচ্চতায় অবস্থিত। সেতুটি পার হওয়ার পর আঁকাবাঁকা পথ এবং পাইন ও অন্যান্য বনফুল ও বনের মধ্য দিয়ে আস্তে আস্তে চড়াই বেয়ে বানতলী নামক একটি সুন্দর পাহাড়ি গ্রামে পৌঁছালাম। সেখানে থাকতে চাইলেও হোমস্টে বা ক্যাম্পিংয়ের সুবিধা আছে। এখান থেকে পরের রাস্তাটা খাড়া চড়াই, কিছু কিছু জায়গায় তো ৫০ থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত খাড়া। রাঁচি গ্রাম থেকে এই বানতলীর দূরত্ব ১০ থেকে ১২ কিলোমিটার হবে। আমরা ঠিক করেছিলাম নানুর নামক গ্রামে রাত্রি যাপন করব, তাই আমরা নানুরে পৌঁছালাম সন্ধ্যার দিকে। পরদিন সকাল ৫:২০ ছাতু খেয়ে জয় বাবা ভোলা মহেশ্বর বলে আমরা হাঁটা শুরু করলাম। ২৪ কিলোমিটারের মধ্যে ৬ কিলোমিটার হাঁটলেই আমরা পৌঁছে যাব মধ্য মহেশ্বর মন্দির। এই পথটা পুরোটাই চড়াই, তবে শেষের ৫০০ মিটার বাদে ১ কিলোমিটার পরেই টি পয়েন্ট চোখে পড়ল, তবে প্রয়োজনের তুলনায় খুবই কম। চারদিকে ওক, পাইন, রডোডেন্ড্রন ইত্যাদি গাছের মধ্য দিয়ে হাঁটছি সকাল থেকে। সেদিন আমার হাঁটার সঙ্গী ছিল সৌজন্য সাহা। ভারী মিষ্টি মেয়ে, হাঁটতে তার কোনো ক্লান্তি ছিল না। মাঝে মাঝে শুধু জিজ্ঞেস করতো, আমার মা বাবা আসছে তো, এটাই। কিছুটা হাঁটার পর সত্যব্রত, দেবাশিস ও ঐশী আমাদের হাঁটার সঙ্গী হলো। রাস্তাটা ঠিক ঝিকঝাক করে চলেছে আর ঐশী ও সৌজন্য লাফিয়ে লাফিয়ে যেতে শুরু করছিল। পথের মধ্যেই এক স্থানে বেশ কিছু হনুমান রাস্তা আগলে বসেছিল। সেটা দেখে ওরা ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। তারপর দেবাশিস ওদের কাছে যাওয়াতে আবার হাঁটা শুরু করলো। ছাড়লাম তাহলে।
যারা ভাবছেন এই ট্রেকটি করবেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেয়া যে এই ট্রেকটাকে হালকাভাবে নেবেন না, আর হাঁটার সময় যতটা পারা যায় ব্যাগের ওজন কম রাখার চেষ্টা করবেন। সঙ্গে একটা জলের বোতল, বর্ষাতি আর ঠান্ডার পোশাক নিতে ভুলবেন না। এইভাবে হাঁটতে হাঁটতে সকাল 9:20 নাগাদ মধ্যমহেশ্বর মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মন্দিরে পুজো দিয়ে দিলাম। একটা কথা না বললেই ভুল হবে, এই আধ্যাত্মিক তীর্থযাত্রা করতে প্রচুর মানুষ ওখানে যায় প্রতি বছর, কিন্তু অত মানুষের জন্য থাকার বা ওয়াশরুমের বড় অভাব বোধ হলো। উত্তরাখণ্ড সরকার যদি এই বিষয়টি দেখেন তাহলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন। এই ট্রেকটি মাঝারি থেকে কঠিন বলা চলে, তবে কষ্ট করে হেঁটে যখন মন্দিরে পৌঁছালাম তখন কষ্ট যেন এক নিমেষেই দূর হয়ে গেল। এবার বুড়া মদমহেশ্বর দর্শন করার জন্য যাত্রা শুরু করলাম। মধ্যমহেশ্বর মন্দির থেকে এই বুড়া মদমহেশ্বরের দূরত্ব 3 কিলোমিটার। পথটা ভীষণ চড়াই ছিল। আমরা যখন পৌঁছালাম তখন আস্তে আস্তে মেঘ জমতে শুরু করলো। আকাশটা পুরো পরিষ্কার পাইনি, যতটুকু পেয়েছি তারই মধ্যে কিছু ছবি তুলে নিয়েছি। বুড়া মদমহেশ্বরে বেশ কিছুটা সময় কাটালাম। এদিকে অল্প অল্প বৃষ্টিও শুরু হলো, তাই আমরা আবার নামতে শুরু করলাম। এই বুড়া মদমহেশ্বর থেকে 360 ডিগ্রি চারিদিকেই দেখা যায়। এখান থেকে চৌখাম্বা, নন্দাঘুন্টি ইত্যাদি শৃঙ্গগুলো খুব ভালোভাবেই দেখা যায়। আমরা ওই দিনই নানুর পর্যন্ত নামব, সেই জন্য বেশিক্ষণ না দেরি করে মধ্যমহেশ্বর মন্দিরের কাছে চলে আসলাম এবং সেখানে যে যার মতো কিছু টিফিন সেরে নিলাম। তারপর আবার হাঁটা শুরু করলাম বেলা 1টার দিকে। বিকালের দিকে নানুর পৌঁছে সেদিন সেখানে রাত্রিবাস করা। পরদিন সকালে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে রানসি গ্রামের উদ্দেশ্যে ফেরা। সেখান থেকে আমরা যাব চোপতা গ্রামে। পরদিন যাব তুঙ্গনাথ মন্দির দর্শনের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মধ্যমহেশ্বর ভিডিওটি এখানেই রাখছি। নমস্কার।